আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবিনা আলম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল হচ্ছে জানিয়েছেন মন্ত্রীরা। মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানজনক বলছে বিএনপি। লোভ নিয়ে রাজনীতি করলে টিকে থাকা যায় না, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার বলেছেন প্রধানমন্ত্রী। প্রকাশক দীপন হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, রায় কার্যকর হলে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে, দীপনের বাবার মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। মঙ্গলবার জামুকার ৭২তম সভায় এ বিষয়ে আলোচনা হয়। সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগের সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে এমন সুপারিশ করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কারো কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট হলে তাদের খেতাব বাতিলে আইনে কোনো বাধা নেই। মঙ্গলবার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকার সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতাকারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের খেতাব বাতিলের প্রস্তাব আসে জামুকার ৭২তম বৈঠকে। আইনি প্রক্রিয়া সহ এই খেতাব বাতিলে করণীয় ঠিক করতে ৩ সদস্যের একটি উপকমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সম্মানজনক খেতাবে ভূষিত হয়ে যারা নানা অপকর্মে লিপ্ত ছিলেন তাদের খেতাব বাতিলে আইনি কোনো বাধা নেই। যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে পরে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। কেউ যদি এমন হয় যে মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে, তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে? এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে। অন্যদিকে গাজীপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, খেতাব বাতিলের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে একটি কমিটি করেছে মন্ত্রণালয়। আমরা একটা উপকমিটি করেছি যে আগামী মিটিংয়ে কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর হত্যার সময় কী কী দলিল প্রমাণ আছে সেগুলো সহ পেশ করার জন্য, এবং তাহলে তাদের সেই সম্মানসূচক যে এগুলো আছে, পদবি আছে, সেগুলো বাতিল হবে। এবং সেইটার নজির বাংলাদেশে নয়, রাজনৈতিক কারণ নয়, পৃথিবীতে এমন বহু নজির আছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে মাদারীপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের নাম বাতিলের প্রস্তাবের সাথে জামুকার বৈঠকে সবাই একমত পোষণ করেছেন। বঙ্গবন্ধু খুনের পিছনে যারা মদত দিয়েছে, সেই মদতদাতাদের মধ্যে খন্দকার মোশতাক, জিয়াউর রহমান, তাদেরটা কি? তখন একটা আমাদের আলোচনার সিদ্ধান্ত আমরা এভাবে নিয়েছি, জিয়াউর রহমানের খেতাবও সেটাও বাতিল হবে। একই সঙ্গে স্মরণীয় বরণীয়দের তালিকা, সেই তালিকায় খন্দকার মোশতাকের নাম আছে, সেই খন্দকার মোশতাকের নামটাও সেখান থেকে বাদ যাবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রস্তাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অপকর্ম আড়াল করতেই এমন সিদ্ধান্ত, এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে বলে মনে করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মূলত কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত রিপোর্টের বিষয়ে নিজেদের অবস্থান জানান দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। জাতিসংঘকে তার নিজস্ব পদ্ধতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে আশু তদন্তের আহ্বান জানাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির এ নেতা। জিয়াউর রহমানের বীরোত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। এটা সরকারের সিদ্ধান্ত এখনো হয় নাই।
যদি হয় তাহলে এটা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা চরম অসম্মান, অপমান ও অবমাননা হবে বলে আমাদের বিশ্বাস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির মহাসচিবও কথা বলেছেন জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে। সিদ্ধান্ত যারা নিয়েছে তাদেরকে আমি কোনোই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। তারা স্বাধীনতা বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এটা একটা কলঙ্ক, মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। এদিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। স্বাধীনতার প্রায় 50 বছর পর তার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের অবিনাশী কুটিল প্রতিহিংসার বহিঃপ্রকাশ। দুর্নীতি আর অপশাসনের কারণে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ ভীত বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে রাজনীতি করেই আওয়ামী লীগ টিকে আছে। নাম নিশানা মুছে ফেলার বারবার চেষ্টা করেও পারেনি। প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করতে গিয়ে যারা ধন সম্পদ অর্জনকে মুখ্য করে দেখে তারা বেশি দিন টিকে থাকতে পারে না। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য বারবার চেষ্টা করেও পারেনি, কারণ দলটি সব সময় মানুষের পাশে ছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সে রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায় তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। বিএনপি একসময় চিন্তা করেছে 2000 কোটি টাকা থাকলে পরে নির্বাচন থেকে জীবনে কেউ সরাতে পারবে না, কিন্তু তাদেরকে সরে যেতে হয়েছে। খালেদা জিয়া বড়াই করে বলেছিল, আমার কথাই বলেছিল, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। ৭৫ পরবর্তী সরকারগুলোর দুঃশাসনের সমালোচনার পাশাপাশি মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নানা কর্মসূচি উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমি জিয়াউর রহমানের কথা বলি, এরশাদের কথা বলি, খালেদা জিয়ার কথা বলি, যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের ভাগ্য নিয়েই ব্যস্ত ছিল, নিজেরা অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত, মানুষের জন্য করে নাই। মানুষের জন্য করলে যে করা যায় সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম অর্জনে যুবলীগের সংগ্রামী ভূমিকা স্মরণের পাশাপাশি করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির সবাইকে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে বলেছে, মানুষের কণ্ঠরোধ ও দেশে আতঙ্ক সৃষ্টির জন্যই ঠান্ডা মাথায় একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে আসামিরা। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে আসামিপক্ষ। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলার রায় উপলক্ষে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। 12টার দিকে রায় ঘোষণা করে 8 আসামির সবাইকে ফাঁসির আদেশ দেন বিচারক। এরা হলো বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, মইনুল হাসান শামীম, আব্দুর সবুর সামাদ, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মুজাম্মেল হোসেন। এই 6 জন আদালতে উপস্থিত ছিল। বাকি 2 আসামি শেখ আবদুল্লাহ ও আকরাম হোসেন পলাতক। আসামিরা সবাই নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের কেউই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। যারা পলাতক আছে এবং যারা এখানে উপস্থিত আছে প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, কিন্তু এই মামলায় একজন আই উইটনেস নাই। এই মামলায় কোনো সাক্ষী, কোনো আসামির নাম বলে নাই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই
রায় আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। এই সমাজে এসব হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, সমাজে অসঙ্গতি দূর হোক আমরাও চাচ্ছি, বাট আমরা ন্যায় বিচার চাই। এখানে আসামি দাবি করতেছে ন্যায় বিচার পায় নাই, তারা উচ্চ আদালতে যাবে। রায় ঘোষণার সময় দীপনের স্ত্রী ও এই মামলার বাদী রাজিয়া রহমান আদালতে উপস্থিত ছিলেন, তবে তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন বিকালেই তার স্ত্রী শাহবাগ থানায় মামলা করেন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ছেলে দীপন হত্যার বিচারে সন্তুষ্টির কথা জানিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা ভিশনকে তিনি বলেন, এমন সকল অপরাধের দ্রুত রায় এবং তা কার্যকর হলে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসবে। বাংলাদেশকে বিচারহীনতার দেশ বলা হতো, কিন্তু এখন বিচার হচ্ছে। দীপন মারা গেছে 2015 সালের 31 অক্টোবর, আজকে 6 বছর হতে চলছে। এই সময় অনেক দীর্ঘ, আরও অল্প সময় হলে আরও ভালো হতো। এই রায়ের পরে এটা যাবে হাইকোর্টে, হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে রিভিউ করা হয় আবার মামলা। এটা অনেক লম্বা প্রক্রিয়া। সরকার যদি আইন বিধি একটু উন্নত করে তাহলে দ্রুত হতে পারে। ক্রমেই বাড়ছে রেজিস্ট্রেশন ও করোনা টিকা নিতে ইচ্ছুক মানুষের সংখ্যা। এরই মধ্যে টিকা কেন্দ্রগুলোতে বেড়েছে চাপ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দৈনিক বরাদ্দের প্রায় দ্বিগুণ টিকা দেওয়ার পরও অনেককেই ফিরতে হচ্ছে টিকা না নিয়েই। চতুর্থ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে এসে সন্তুষ্টির কথা জানিয়েছেন বেশিরভাগ মানুষ। অনেক দেশের চাইতে আগে আমরা ভ্যাকসিন পাচ্ছি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সবাইকে অনুরোধ করব যে এখানে এসে টিকা গ্রহণ করার জন্য। শিল্পীরা যদি আসে অন্যরাও উদ্বুদ্ধ হবে। প্রথম দিন আপনারা জানেনই যে 560 জন, তারপরে 898 জন, গতকালকে 1500 জন, আজকে 2000-এর মতো প্রত্যাশা করছি। আশা করি যে 2000 বা তার চেয়ে ছাড়িয়েও যেতে পারে। তবে শেষের দিকে রেজিস্ট্রেশনের জন্য টোকেন না পেয়ে টিকা না নিয়েই ফিরতে হয়েছে অনেককে। মোবাইল যে SMS এসেছে তাদেরকে দেওয়া হবে, এবং ভ্যাকসিন নাকি শেষ হয়ে গেছে। নিবন্ধন করা আছে কিন্তু এখনো মেসেজ পাইনি, তবু আসছিলাম যদি অ্যাডভান্স দেওয়া যায় আর কি। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক জানান, দৈনিক বরাদ্দ 1200 ডোজ হলেও বুধবারের চাহিদা দ্বিগুণ ছাড়িয়েছে। অনস্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকায় অনেকেই আগে থেকে রেজিস্ট্রেশন না করে আসায় বিশৃঙ্খলা হচ্ছে বলেও মনে করেন তিনি। যারা এই কেন্দ্রের জন্য যারা নথিভুক্ত হওয়া এবং আজকে ডেট দেওয়া আছে, যাই হোক না কেন আমরা তাদের দিবই, কিন্তু বাকিদের আজকে আর পারছি না। বুধবার সোহরাওয়ার্দী হাসপাতালেও ছিল টিকা নিতে আসাদের ভিড়, তবে কারো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। প্রথম 2000 জনের মধ্যে আমি করছি, কিন্তু এখন পর্যন্ত আমার ডেট আসে নাই। আজকে আমি আসছি ডেট ছাড়াই দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় তাদের পরিচিতজনকে সিরিয়ালের বাইরে ঢুকাচ্ছে। কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। টিকা কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। সকলেই এই ভ্যাকসিনটা নিলে এই মহামারীর থেকে আমাদের অন্ততপক্ষে কিছু সুরক্ষা হবে। তো সেই জন্য আমি দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা এই ভ্যাকসিনটা নিয়ে নেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উনি আরও রিল্যাক্স করবেন, যদি আরও আমরা এজটা আরও রিল্যাক্স করে দিই তাহলে কিন্তু আপনার আরও লোকজন আসবে। সালমান এফ রহমান বলেন, নানা সংশয়ের পরও টিকা নেয়ার আগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার প্রথম দিনেই টিকা নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান রেনসে তিয়ারিস, কূটনৈতিক কোরের ডিন আর্চ বিশপ জর্জ কোচারি সহ 21 জন কূটনীতিক। বুধবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকাদান উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,
সরকারি ব্যবস্থাপনায় বিদেশি কূটনীতিকরা টিকা নেয় প্রমাণ হয় এই টিকায় তাদের আস্থা আছে। ভারতে তৈরি টিকাকে আলাদা করে দেখার কিছু নেই। টিকা নেওয়ার জন্য প্রথম দিনে স্বেচ্ছায় এগিয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ফ্রান্স, জার্মানি, ভ্যাটিকান সিটি, অস্ট্রেলিয়া ও তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। প্রথমে টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 10 বছর আজ। 2012 সালের 11 ফেব্রুয়ারি নির্মমভাবে হত্যা করা হয় এই সাংবাদিক দম্পতিকে। এদিকে বিদেশ থেকে 25 জনের ডিএনএ রিপোর্ট র্যাব পেয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। অন্যদিকে হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। রাজধানীর রাজাবাজারের বাসায় 2012 সালে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক মেহরুন রনি। এরপর থেকে চলছে মামলাটির তদন্ত। এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় নিয়েছে তদন্তকারী বাহিনী। সাগররুনি মামলার অগ্রগতি তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তিনি জানান, মামলাটি স্পর্শকাতর হওয়ায় তদন্তে সময় লাগছে। ডিএনএর পাশাপাশি ঘটনাস্থল থেকে আমরা যে ধরনের ব্লাড পেয়েছি, রক্তমাখা জামা কাপড় পেয়েছি, অন্যান্য যে আলামতগুলো পেয়েছি, এই সকল আলামতই আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছি। 25 জনের ডিএনএ পাঠিয়েছি এবং আমরা যাদের ডিএনএ পাঠিয়েছি তাদের প্রতিবেদন ইতিমধ্যে র্যাবের নিকট এসে পৌঁছেছে। র্যাব সকলকে আশ্বস্ত করতে চাই, মামলাটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এদিকে সাগররুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। আপনারা কি সাগররুনির হত্যাকাণ্ডের দায় বহন করবেন? আপনারা র‍্যাবকে আর এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল হচ্ছে জানিয়েছেন মন্ত্রীরা। মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানজনক বলছে বিএনপি। লোভ নিয়ে রাজনীতি করলে টিকে থাকা যায় না। আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার বলেছেন প্রধানমন্ত্রী। প্রকাশক দীপন হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড। রায় কার্যকর হলে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে, দীপনের বাবার মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।